আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। এই ঘাটেই প্রতিদিন শয়ে শয়ে টন এখানে মাছ অবতরণ হয়। সেই মাছগুলো সারা বাংলাদেশে পৌঁছে যায় এখান থেকেই। গভীর সমুদ্রে সারা রাত মাছ ধরার পরে ট্রলারগুলো এখানে ভিড়ানো হয়। এটি এই কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রেরই একটি পল্টন ঘাট। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই মৎস্য অবতরণ কেন্দ্রে আসলে কি কি মাছ এখানে অবতরিত হয়, কি কি মাছ এখানে নিয়ে আসা হয় এবং অ্যাভেলেবেল রয়েছে। এখানকার যে কর্মযোগ্য সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সকালবেলার এই মনোমুগ্ধকর দৃশ্য আমি মিস করতে চাই নাই। এজন্য খুব সকালে এসেছি, যে এখান থেকে খুব সুন্দর করে সূর্য উদয় দেখা যায়। দেখতে পাচ্ছেন রক্তিম বর্ণ ধারণ করে রয়েছে সকালের সূর্য। এই নদীর কোল থেকেই বেরিয়ে এসেছে, চমৎকার এক দৃশ্যের অবতারণা করেছে। সকালের আবহ এখন যেন একেবারে খুব স্পষ্ট করে ফুটে উঠেছে। এই ভিডিও শুরু করার পূর্বে আপনাদের একটি বিষয় বলতে চাই যে একটি ভিডিও তৈরি করা কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয়। সেক্ষেত্রে আপনাদের সাপোর্ট যদি আমি না পাই তাহলে আসলে এই জার্নিটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। তাই অনুরোধ থাকবে এই ভিডিওটা পূর্ণ দেখার পূর্বেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন। এতে করে যেটি হবে, আমি যখন আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখন আপনার কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করে নিন। এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। আমার সামনে যে মাছের বিশাল সমারোহ দেখতে পাচ্ছেন, এগুলোর সবগুলোই ইলিশ মাছ। রাতের বেলা বঙ্গোপসাগর থেকে ধরা হয়েছিল এই সকল মাছ খুব রাতেই এই মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছিল। এগুলোকে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। সেখান থেকেই এই কর্মীরা দেখতে পাচ্ছেন, তারা বিভিন্ন সাইজ অনুযায়ী এগুলোকে বাছাই করছে। এরপর ছড়িয়ে দেওয়া হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং বরফ দিয়ে এগুলোকে হিমায়িত করা হবে, যাতে করে দূর দূরান্ত পর্যন্ত এগুলোকে পরিবহন করা যায়। এই পাশেই দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্রেতে করে, ড্রামে করে রাখা হয়েছে। এগুলো সবই কিন্তু এগুলো ইলিশ মাছ। এগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্যই প্রস্তুত করে রাখা হয়েছে এবং কালো পলিথিনের মধ্যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু এই ইলিশ মাছ দিয়েই ভর্তি। এগুলো ঢেকে রাখা হয়েছে। এ পাশেও দেখতে পাচ্ছেন, যেখানেও তারা কিন্তু এই ইলিশ মাছ বাছাই করার কাজ করছে। এই মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ আসলে কোথায় এই নৌকাগুলো নোংর করা হয় সেটিও আপনাদের এখন দেখাতে নিয়ে যাব। তার আগে এখানে দেখতে পাচ্ছেন মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ আসার পরে এখানে কিন্তু এভাবেই মাপযোগ করা হয়। কারণ মৎস্য অবতরণ কেন্দ্র এটি বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ BFDC এর আওতায় এটা পরিচালিত হয় এবং এই ঘাটে যখন মাছ নামে তার একটি নির্দিষ্ট অংশ অর্থাৎ মাপযোগ অনুসারে একটি নির্দিষ্ট অংশ বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনকে দেওয়া হয়। সামনেই কিন্তু রয়েছে সেই ঘাট, ফিশারিজ ঘাট বলা হয় এটিকে। রাতের বেলা অনেকগুলো নৌকা এসেছে এবং রাতের নৌকাগুলোতেই বেশিরভাগই এই ইলিশ ধরা পড়ে। তবে সকালে যে নৌকাগুলো আসবে সেই নৌকাগুলোতে হয়তো বিভিন্ন ধরনের মাছ আসবে। এই জায়গাটি একটি বিশাল কর্মযজ্ঞ। এখানে সকাল থেকেই শুরু হয়েছে। এখানে বরফ তৈরি করার একটি মেশিনও রয়েছে, আপনাদের দেখাই। এই পাশে দেখতে পাচ্ছেন একটি প্ল্যান্ট, যা বরফ উৎপাদনের কাজে এই প্ল্যান্টটি ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন মূলত এই পাশের যে ঘরটি এটি কিন্তু হিমাগার। এটিও বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনেরই একটি প্রতিষ্ঠান। এই জায়গাটি 3.70 একর টোটাল। এই বিশাল যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেকটাই ফ্রিজ আকারে কাজ করে।
এর মধ্যে বরফ রেখে এখানে মাছ রাখা হয়। অনেকগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। সামনে দেখতে পাচ্ছেন এই যে বরফের টুকরো, এই বরফ দিয়েই এগুলোকে অনেক দীর্ঘক্ষণ ধরে এগুলোকে সংরক্ষণ করা যায়। দেশের বিভিন্ন স্থানে ককশিটে করে পাঠানো হয়। ককশিটের ভিতরে এই যে বরফ দেখতে পাচ্ছেন, এই বরফ দেওয়া হয়। এই বরফ দেওয়ার পরে তারা সেগুলো দেখতে পাচ্ছেন এইভাবেই বরফগুলোকে টেনে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাচ্ছে। সকাল থেকেই মানুষের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এখানে যারা শ্রমিক রয়েছে তাদের জন্য এখানে একটি সুন্দর হোটেল দেখতে পাচ্ছেন, তারা খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে। এটি সেই ঘাট, সকালের সূর্য উদিত হচ্ছে। চমৎকার একটি দৃশ্য। এটি বাঁকখালী নদী। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে একটি চ্যানেল বের হয়ে এসেছে, যা কক্সবাজার শহরের পাশ ঘেঁষেই ভিতরের দিকে প্রবেশ করেছে। এটি পল্টুর যে ছোট ছোট যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে করে নিয়ে আসা হয়েছিল। এই মুহূর্তে নদীতে বেশ পানি কম, কারণ এখন জোয়ার কেবল শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন পানির একটি স্রোত খেয়াল করতে পারছেন আপনারা। এইসব নৌকাগুলোতে মাছ নিয়ে আসা হয়েছিল, এখানে অপেক্ষা করছে তারা। বড় যে নৌকাগুলো সেগুলো আসলে এর ভিতরে প্রবেশ করতে পারে না, তাই এগুলো সমুদ্রের এই পাশেই সমুদ্র। এই সমুদ্রে সেখানে কাছাকাছি জায়গায় নোঙর করে ছোট এরকম নৌকাগুলোতে এই মাছগুলো পরিবহন করে নিয়ে আসা হয়। এখানে শ্রমিকেরা অপেক্ষা করছে কখন এই নৌকাগুলো আসবে এবং কখন সেই মাছগুলো এখান থেকে খালাস করে উপরে নিয়ে যাবে। এভাবেই বইটা বেয়ে বেয়ে এ সকল শ্রমিকেরা চলে যায় মাঝ নদী হয়ে বঙ্গোপসাগরের বুকে দাঁড়িয়ে থাকা সেই বিশাল নৌকাগুলোতে। টুকরিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এই টুকরিতে করেই মাছগুলো নিয়ে আসা হবে। সময় যত অতিবাহিত হচ্ছে, পল্টন ঘাটে মানুষের ভিড়ও বাড়ছে। এই ভিড়ের মধ্যে শুধু ব্যবসায়ী নয়, শ্রমিকেরাও রয়েছে, অপেক্ষা করছে দূরে নোঙর করা এই বড় বোটগুলো থেকে মাছ খালাস করার জন্য। দেখি একটু ছোট বোটে করে এই বড় বোটে যাওয়া যায় কিনা, সেখান থেকে কিভাবে মাছ আহরণ করে সেই দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। একটি স্পিড বোট এখানে যাত্রী নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আসলে এই স্পিডগুলো মূলত মহেশখালীর উদ্দেশ্যেই ছেড়ে যায় এই চ্যানেল ব্যবহার করেই। মানুষের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা দেখা দিয়েছে, কখন তাদের মাছগুলোকে এখানে নামানো হবে। সবাই অধীর আগ্রহে রয়েছে একদল কেনার জন্য, ব্যবসায়ীও এখানে ভিড় করছে। দেখছেন বোটের ভিতরে যখন পানি ঢোকে তখন এভাবেই এটি হ্যান্ড পাম্পের সাহায্যে পানিকে বের করে দেওয়া হয়, যাতে করে এই নৌকা সুরক্ষিত থাকে। দারুণ এক প্রক্রিয়া। মাল এটা খালাস হবে কখন? খালাস হবে কখন এগুলো মাল? ঘন্টাখানেক পরে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মাছগুলোকে এখান থেকে খালাস করে উপরের যে শেড রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন, উপরের শেডে নিয়ে যাবে। আসলে সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই অপেক্ষা করছি আমি। অনেক মাছ এখানে আসবে এবং এখানে মাছের একটি বিশাল মেলা তৈরি হবে। সেই সংরক্ষণ হয়তো খুব শীঘ্রই আমার সাথে থাকবে সেই দৃশ্য উপভোগ করার জন্য। এই নৌকাতে দেখতে পাচ্ছেন
কাঁকড়া নিয়ে আসা হয়েছে। এগুলো উৎকৃষ্ট মানের কাঁকড়া, বিক্রির জন্য আসলে কিছুটা আলাদা করছেন। এই কাঁকড়াগুলো চলে যাবে এখানকার স্থানীয় নামি দামি সব হোটেলে। তাই তো বাছাই করার এই প্রক্রিয়ায় কোনোভাবে যেন গাফিলতি করছে না। কাছে এসে আরও একটু স্পষ্ট করে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কাঁকড়া। পিঠে এক ধরনের ছোপ লক্ষ্য করা যাচ্ছে, যা এই কাঁকড়ার সৌন্দর্যকে আরও বেশি শোভা দিচ্ছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই স্থানের আনাগোনা অনেকটাই বেড়ে গেছে, অর্থাৎ কর্মযজ্ঞ শুরু হবে এরকম একটি পরিবেশ দেখতে পাচ্ছেন। অলরেডি এই নৌকাটি এখানে ভিড় করছে, চারিদিক থেকে নৌকা আসার কাজ অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে লইটা মাছ, বিভিন্ন সাইজের লইটা মাছ, এগুলো চিংড়ি মাছ, লইটা মাছ, এছাড়াও ছোটো ছোটো সামুদ্রিক মাছ রয়েছে। এগুলো এখনই নামানো হবে, ড্রামে করে নিয়ে আসা হয়েছে। এবং এই পাশে বড় একটি দেখতে পাচ্ছেন নৌকা, ড্রামে করে মাছগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে। খুব দ্রুত এগুলোকে খালাস করা হবে। দেখতে পাচ্ছেন মাছগুলো সবাই হোম রেখে আসলে ভিতরে নৌকার ভিতরে যাচ্ছে। আসলে যারা ভিতরে যাচ্ছে তাদের বেশিরভাগই কিন্তু শ্রমিক এবং পাইকারি ব্যবসায়ী। মাছের কোয়ালিটি দেখে তারা হয়তো এগুলো নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এটা কি মাছ? এটা পোয়া মাছ, পোয়া এবং রূপচাঁদা না? গোবর তো বাইরে দেয় পাল্লা চিংড়ি রাখা হচ্ছে। মাছের মধ্যে এখানে সবচেয়ে বেশি পোয়া, চিংড়ি, লইটা এবং এখানে একটি ড্রামে দেখতে পাচ্ছি। এগুলো কি স্কুইড? স্কুইড আসলে এক ধরনের কালো রং দেখা যাচ্ছে। স্কুইড যখন আক্রমণের শিকার হয় তখন কালো এক ধরনের কালি ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে, ঠিক সেই কালো রংটি এখান থেকে বের হয়ে গিয়েছে। নৌকার সামনের দিকের অংশে নিয়ে যেতে চাই। এই নৌকাগুলো আসলে কেমন, কি এই নৌকার আসলে থাকার জায়গা। টেনে টেনে এটিকে নোংর করার চেষ্টা করতেছে। সবাই মাছ দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেছে। তারা মাছের কোয়ালিটি চেক করছে এবং কানে কানে কিন্তু তারা দাম বলছে। এটি কিন্তু একটি ব্যাপক একটু আকর্ষণের বিষয়। দেখতে পাচ্ছেন কানে কানে দাম বলছে, অর্থাৎ এটি এখানকার বিশেষ কেনা বেচার পদ্ধতি। একে অপরের আসলে দামটি জানতে পারবে না যে কে কত দাম বলছে, এই জন্য কানে কানে বলছে। এই বিষয়টি চট্টগ্রামের খাতুনগঞ্জেও কিন্তু এই ধরনের একটি প্রক্রিয়া আমরা দেখেছি। এখানেও কিন্তু দামগুলো এইভাবেই বলছে। কি মাছ এটা? পাকা, আর এটা কাঁকড়া না? এখানে বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের সদস্যরা রয়েছে। মাছ যতগুলো এখানে কেনা বেচা হবে প্রত্যেকটি মাছেরই একটি নির্দিষ্ট রেট রয়েছে। সেই রেটেই আপনার তাদেরকে একটি অর্থ পরিশোধ করতে হবে। উপরের দিকে উঠলেই দেখা যাবে যে মাছগুলোকে সংরক্ষণের বা এই মাছগুলোকে নিলাম করার একটি
প্রক্রিয়া দেখা যাবে উপরের দিকে এই শেডের ভিতরে। দেওয়ার জন্য বরফগুলোকে এভাবে টেনে হিসেবে নেওয়া হয় এই ক্র্যাশার মেশিনে, দেখতে পাচ্ছেন। এইভাবেই বরফ এবং লবণ দিয়ে মাছগুলোকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা হয়। চাচা তিনি এটি সংরক্ষণ করছেন। লবণ দিলে কি দীর্ঘক্ষণ ইয়ে থাকে না, গলে না? না কাকা? আচ্ছা, এগুলো আয়ের মাছ, এগুলো আয়ের না, আয়ের মাছ। এটা কি মাছ? বাটা মাছ। এগুলো কি আগেই রাখা ছিল না বরফে? যেই মাছের বাজার সেটি অলরেডি বসে গেছে। এটি হচ্ছে নারকেলি মাছ। নারকেলি মাছ না, এটা কি বলে? এখানে বড়া মাছ, বিশাল বড় বড়। এই মাছগুলোর নাম কি? ছুরি মাছ, বাইম। এই সবগুলাই বাইম। দেখুন না কত বড় বড় বাইম। এটি মনে হচ্ছে সবচেয়ে বেশি তাজা আর কি। দেখায় একসাথে অনেকগুলো মাছ। সামুদ্রিক বাইম, এগুলো খুবই টেস্টি। এগুলো কত করে কেজি? কত করে? ওই লালটা 650 টাকা। কত কেজি হবে এটা? 4 কেজি। 4 কেজি ওজনের এই বামটি 650 টাকা করে কেজি। তাহলে প্রায় 2500-2600 টাকার মতো আসে। অনেক দামি মাছ এগুলো। এ হলো কালো চাঁদ, এ হলো রূপচাঁদা। এটা হচ্ছে সামুদ্রিক পাঙ্গাস, আর এর হচ্ছে আয়ের। সম্ভবত আগে ধরা এটি, যার কারণে একটু শরীরের চামড়াটি মলিন হয়ে গেছে। এটি হচ্ছে রূপচাঁদা। এই রূপচাঁদা কত করে? এটা তো রূপচাঁদাই, তাই না? 1200 টাকা না? কেজিতে কয়টা আসবে? 4-5টা আসবে না? খুবই ফ্রেশ মাছ মনে হচ্ছে, বুঝতে পারছি। তো বিশাল পাঙ্গাস। এটা কয় কেজি ওজন হবে? 7 কেজি ওজন হবে। বিশাল পাঙ্গাস। আসলে পাঙ্গাস মাছ বিশেষ করে চাষের যেগুলো নয় সেগুলো ছাড়া নদীতে পাওয়া অথবা লেকে পাওয়া কিংবা সমুদ্রে পাওয়া পাঙ্গাসগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়। এটা কি মাছ? এটা স্যালমন। স্যালমন। এটা কোরাল না? লাল কোরাল। কোরাল না এটা? কত করে কোরাল? কত করে? 600, 800। আর এই পাশের এই স্যালমন 350। বাজারে মাছের ব্যাপক সমারোহ। এ পাশের পুরো এলাকাটি ইলিশে ভরপুর, দেখতে পাচ্ছেন। পশরে পশরে ইলিশগুলিকে সাজানো হয়েছে। এছাড়াও এখানে বিস্তীর্ণ জায়গা নিয়ে একেবারে স্তূপ করে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে যে এখানকার সবচেয়ে সস্তা মাছ হচ্ছে এই ইলিশ মাছ, কিন্তু আদৌ বিষয়টি এমন নয়। এখান থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইলিশগুলো যাবে। এখানে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন একেবারে এপাশ থেকে শুরু করে এপাশ পর্যন্ত সবগুলো জায়গাতে কিন্তু এগুলো ইলিশ রাখা হয়েছে। মানে সবচেয়ে বেশি সমারোহ হচ্ছে ইলিশের। দেখুন না, যেখানেই যাবেন এপাশ দিয়ে যত জায়গায় শুধু ইলিশ আর ইলিশ, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ইলিশ। এখানে শুধু মাছ না, এখানে রয়েছে সামুদ্রিক কাঁকড়া, যেগুলো চাষ করা যায় খাবার উপযোগী, সেরকম কাঁকড়াও রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে কাঁকড়া। এগুলো কি জীবন্ত না মারা গেছে? যে মারা গেছে মনে হচ্ছে। কত করে কেজি? হ্যাঁ, 600, 700।
এটা কি মাছ এটা? এই বড় এটা রকেট রকেট মাইটে মানে সুরমা আর কি। সুরমা। এটা কয় কেজি হবে? 16 কেজি। কত করে কেজি? এটা আপনি সব নেবেন? না, এই শুধু বড়টা কত করে কেজি? ওটা আপনি 750 টাকা। 750 টাকা কেজি। মানে বিশাল একটি মাছ। একটি মাছেই প্রায় বেশ টাকা আপনাকে গুনতে হবে। আমরা একটু সামনের দিকে যাই। এখানে সামনে দেখতে পাচ্ছি এখানে চিংড়ি রয়েছে, লবস্টার, টাইগার যেটাকে বলা হয়। এখানে কাঁকড়া, তার পাশে চিংড়ি, এবং এটি আরেক ধরনের চিংড়ি, এটি তার থেকে বড় চিংড়ি। আসলে এগুলোকে লবস্টার বলা হয় এবং এগুলোর নাম টাইগারও বলা হয়। অক্টোপাস। অক্টোপাস কত করে কেজি? 500। আর স্কুইড 600। এপাশে এটাও তো স্কুইড। এটা এটা কত করে? 300। আর কাঁকড়া 250। এটা কি নরম শেলের কাঁকড়া না? উপরে জীবিত মাছ দেখেন। জীবিত কাঁকড়া। দারুণ না? এটি আসলে আপনাকে কামড়াতে পারবে না, কারণ এর যে চিমটা সেটি আসলে অলরেডি এটি ভেঙে দেওয়া হয়েছে, যার কারণে হাতে নিতে কোনো ভয় নেই। এগুলোকে বেঁধে রাখছো কেন? কামড় দিবে না? এগুলো সব জীবিত না? মারা গেছে? আচ্ছা আচ্ছা। এগুলোকে বেঁধে রাখা হয়েছে কারণ এগুলো যদি খোলা থাকে, দেখতে পাচ্ছেন এই যে চিমটা, এটি আসলে কামড়ে দেবে, এই জন্য এটিকে এভাবে রাখা হয়েছে। এটি শামুক। এগুলো কত করে কেজি? 500। এগুলো বড় বড় রেস্টুরেন্টে খাওয়ায় না? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই শামুকগুলা, এগুলো 500 টাকা কেজি। আসলে আমরা বাঙালি হিসাবে হয়তো শামুকটা আসলে এভাবে আমরা খাই না, তবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যারা আসেন তারা এই শামুকের এই রেসিপিটি অত্যন্ত পছন্দ করে। বিশেষ করে 3 স্টার বা 5 স্টার মানের হোটেলগুলোতে এগুলো খুব জনপ্রিয়। দেখতে পাচ্ছেন একটি লবস্টার জীবিত, মারা গেছে না? হ্যাঁ, ও আচ্ছা, ঠ্যাং ভেঙে যাবে না? তো হাত জমে যাচ্ছে, বেশ বড় বড়। চিংড়ি কত করে কেজি? 1600। কয়টাতে কেজি হবে? 3টাতে 1 কেজি হয়ে যাবে। বিশাল বড় বড় চিংড়ি। সামনেই এটি বিমানবন্দর। ঠিক এই রাস্তা শহরের দিকে গেছে। এখান থেকেই খুব সহজে এই বিমানবন্দরের গেটের মুখেই ডান পাশে মোড় নিলেই এই বিশাল মৎস্য অবতরণ কেন্দ্র।